আসসালামু আলাইকুম। আজ 4 এপ্রিল 2026, রোজ শনিবার। অনেক দিন কোনো ভিডিও লাইভে আসি না, ভিডিওতেও কথা বলি না, কিন্তু আজকে জামাতিদের একটা প্রচারণা এবং বটবাহিনীর একটা প্রচারণা দেখে তারা বিভিন্ন আইডি থেকে বিভিন্ন ধরনের দেশবিরোধী বক্তব্য দিয়া তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, মিথ্যা তথ্য উপস্থাপন করছেন। তার জবাব দেওয়ার জন্য আসলে দু চারটি কথা বলার জন্য এসেছি। আমি নুরুল কাদের চৌধুরী, আমি গণদলের অতিরিক্ত মহাসচিব। এটা হলো আমার রাজনৈতিক পরিচয়। এর বাইরে আমার অনেক সামাজিক কিছু কর্মকাণ্ডের সাথে আমি জড়িত। আমি অ্যাপেক্স ক্লাব করি, অ্যাপেক্স ক্লাব ঢাকার 26-এর প্রেসিডেন্ট। পাশাপাশি আমি নিজস্ব কিছু বিজনেস করি, হ্যাঁ, বিজনেসের সাথে জড়িত আছি। কিন্তু আজকের প্রসঙ্গটা হলো কমপ্লিটলি ভিন্ন। সেটা হচ্ছে, আজকে একটা দেখলাম ফ্রাইডে ফোর্স নামক একটা বট আইডি, যেটা জেএনজিদের নামে মূলত জামাতিরা চালায়, জাসিরা চালায়, শিবিরেরা চালায়। তারা একটা নিউজ করছেন, একটা মিথ্যা তথ্য দেওয়া। সেটা হচ্ছে, দেশে এখন তেলের সংকট, বিদ্যুতের সংকট, সেই জন্য অফিস সময়সূচি কমিয়ে দেওয়া হয়েছে, স্কুলগুলোকে অনলাইন ক্লাস হচ্ছে। আর প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়েকে নিয়ে হলিউড সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাচ্ছেন। এইখানে আমার বক্তব্য, আসলে প্রধানমন্ত্রী সে একজন মানুষ, সে একটা ছবি দেখতেই পারে। আর ছবি, শিল্প, সংস্কৃতি, সাহিত্য, সংস্কৃতি, গান এবং আমাদের চলচ্চিত্র, নাটক, এগুলো আমাদের সাংস্কৃতিক একটা অঙ্গ, এবং এটাকে বিচ্ছিন্ন করে ভাবার কোনো সুযোগ নেই। আর একটা চলচ্চিত্রে দেখতে গিয়ে আসলে যে চলচ্চিত্রের দুরবস্থা চলতেছে, সেই শিল্পটাকে আমি মনে করি একজন প্রধানমন্ত্রী যখন একটা ছবি দেখতে যান, তখন মানুষ উৎসাহিত হয়, মানুষ আশান্বিত হয়, শিল্পী কৌশলীরা আশান্বিত হয়, তাদের রুটি রোজগারের জায়গাটা প্রশস্ত হয়। যারা এই প্রফেশনে ব্যবসা করেন, তাদেরও ব্যবসার প্রসার ঘটে। আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এবং রাজনৈতিক নেতারা এই ব্যাপারে সোচ্চার থাকা উচিত, তারা সহযোগিতা করা উচিত। কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা বরাবরই এইসব সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে তারা দূরে থাকেন। কারণ হচ্ছে, তারা মনে করেন তারা হয়তো গোপনে দেখেন, গোপনে যান, কিন্তু পলিটিক্যালি বা সশরীরে তারা উপস্থিতি থাকতে চান না। তারা মনে করেন এটা করলে হয়তো এক ধরনের মৌলবাদীরা বিভিন্ন ধরনের তকমা উপহার দিবেন, এবং মৌলবাদীদের কারণে মূলত তারা দূরে থাকেন। এটা করতে গিয়ে মূলত আমাদের শিল্প সংস্কৃতিকে আমরা পিছনে ফেলে দিচ্ছি, এবং মৌলবাদের উত্থানটাকে আমরা ত্বরান্বিত করছি। আসলে যেসব মৌলবাদীরা এসব মিথ্যা কথা বলেন, কারণ এটা কোনো ইসলামিক দেশ নয়, এটা একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্রী বাংলাদেশ। এখানে আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র আমাদের। সেখানে সব ধর্মের কাজ চলবে। এখানে ওয়াজ মাহফিলও যেমন চলে, এখানে যেমন ধর্মীয় কাজ যেমন চলে, পূজা চলে, এবং খ্রিস্টানদের ধর্মীয় আচরণ, বৌদ্ধদের আচরণ, সব আচরণে চলে। এবং পাশাপাশি পয়লা বৈশাখ আমাদের একটা বাঙালি ঐতিহ্য। পয়লা বৈশাখকেও আমরা বরণ করি, আমরা লালন করি, পালন করি। এই ধরনের যার যার ধর্মীয় অনুভূতি এবং আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে আমাদের সর্বক্ষেত্রে আমাদের সবারই অংশগ্রহণ থাকা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান, সে বনলতা প্রেস নামে একটা ছবি দেখার জন্য হলে গিয়েছেন, আর জামাতিরা প্রচার করছেন সে হলিউডের ছবি দেখতে গিয়েছেন। অর্থাৎ তারা যে কত মিথ্যুক। তারা তেল সংকটের তেল নিয়ে তারা অনেকগুলো ইতিমধ্যে ঘটনা ঘটিয়েছেন। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, বহু জায়গায় জামাতিদের তত্ত্বাবধানে এই যে তেলের সংকট সৃষ্টি হচ্ছেন, সেখান থেকে তাদের তত্ত্বাবধান থেকে ড্রামে ড্রামে তেল উদ্ধার হচ্ছে, এবং তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন। একটা সরকার ক্ষমতায় এসে মাত্র এখনও 1 মাস হয় না, 2 মাস এখনও রানিং, এই সরকারকে উৎখাত করার জন্য তারা আন্দোলন ডাক দিচ্ছেন। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে, তাদের আকাঙ্ক্ষা ছিল এই বিএনপি সরকার গঠন না করে যদি জামাতিদের সরকার হতো, তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে তাদের সুবিধা হতো।
কারণ আওয়ামী লীগদের সাথে তাদের পুরনো সম্পর্ক। কারণ যারা আজকে জামাত শিবির করছেন, যারা আজকে ডাকসু চাকসুর বিভিন্ন পদে তারা নির্বাচিত হয়েছেন, তারা অতীতে সবাই ছাত্রলীগের ব্যানার ছিলেন। অনেক আওয়ামী লীগের নেতা এখন প্রকাশ্যে বলছেন জামাতের নেতারা আমরা আওয়ামী লীগ করতাম পিঠ বাঁচানোর জন্য। তার মানে তারা এতদিন আওয়ামী লীগের পক্ষে ছিলেন, সুযোগ বুঝে তারা এখন জামাতি হয়েছেন। আবার যখন তারা ক্ষমতা আসতো তাহলে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তাদের সহজ হইতো। এবং এই জন্যই তারা যতই ভারত বিরোধিতা করুক, ভারতের সাথে তারা কিন্তু ভিতরে ভিতরে গোপনে অনেকগুলো তারা বৈঠক করেছেন, একটা চুক্তিও করেছিলেন। ঘটনাক্রমে জনজোয়ারে তারা ক্ষমতায় আসতে পারেন নাই। গত তত্ত্বাবধায়ক সরকার বলেন বা ইন্টারিম গভর্নমেন্ট বলেন, তাদের প্রশাসন শত চেষ্টা করেও জামাতিদেরকে পক্ষে অনেক প্রচারণা চালাইয়েও তাদেরকে হয়তো ক্ষমতা আনতে পারেন নাই, কিন্তু অনেকগুলো সিট তারা পেয়েছেন। সেখানেও আওয়ামী লীগের যথেষ্ট অবদান আছে। আওয়ামী লীগের লোকজন তাদেরকে ভোট দিয়েছে বলে, কারণ আওয়ামী লীগ নিজের পিঠ বাঁচানোর জন্য, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, এলাকায় অবস্থান করার জন্য, জামাত যেহেতু ক্ষমতায় আসবে তাদের একটা ধারণা ছিল, সুতরাং জামাতিদের পক্ষে তারা কাজ করেছেন। এই কারণে জামাতিদের ভোটের সংখ্যা বেড়েছেন। প্রকৃত অর্থে জামাতিদের ভোট কখনো 10%-এর উপরে কখনো হবে না। এনসিপির একটা আবেগ, ইয়াং জেনারেশনের মধ্যে একটা আবেগ সৃষ্টি করে জামাতের সাথে তাল মিলিয়ে তারা এই কাজ করতে পেরেছেন। এনসিপিও কিন্তু আগামী 2 বছর পরে দেখা যাবে খুঁজে পাওয়া যাবে না তাদের, কারণ তাদের এই যে মিথ্যা প্রতিশ্রুতি, যে জেএনজির সাথে যে তারা প্রতারণা করেছেন, সেই প্রতারণা ইতিমধ্যে ধরা পড়েছেন। এনসিপির কিছু নেতা লুটতরাজ করে তারা ফেলে ফুপে উঠেছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন। তারা কিভাবে এমপি হয়েছেন, সরকার কীভাবে তাদেরকে এমপি বানিয়েছেন, সেটা সবাই জানে। এটা যারা রাজনৈতিক সচেতন তারা অবশ্যই জানে। হয়তো রাজনৈতিক যারা অসচেতন, যারা রাজনীতি নিয়ে এত চিন্তা করেন না, তারা হয়তো বুঝতেই পারে না। কিন্তু রাজনৈতিক সচেতন সকল বোদ্ধারাই জানেন এনসিপির যারা নির্বাচিত হয়ে এসেছেন তারা কীভাবে হয়ে এসেছেন, জামাতিরা যারা নির্বাচিত হয়ে এসেছেন কীভাবে হয়ে এসেছেন। তাদের এই মিথ্যাচারের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু বক্তব্য দিয়ে নয়, তাদেরকে লেখনের মাধ্যমে তাদের প্রত্যেকটা বক্তব্যের প্রতিবাদ করে, টক শোতে এবং রাজপথে সব জায়গায় তাদের বিরুদ্ধে এই কথাগুলো, বক্তব্যগুলো উঠে আনতে হবে এবং জনগণকে সচেতন করতে হবে। এই জামাতি চক্করে যদি বাংলাদেশ পড়ে, তাহলে দেশ আফগানিস্তান থেকেও আরও ভয়াবহ অবস্থা হবে। সুতরাং আমি আশা করব প্রত্যেক প্রগতিশীল আমরা যারা প্রগতিশীল রাজনীতি করি বা জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত আছি বা ধারণ লালন পালন করি, আমরা এই ব্যাপারে স্ব এলাকার সোচ্চার থাকব। বিশেষ করে বিএনপির এবং ছাত্র দলের ভাইদেরকে বলবো, আপনারা জামাতিদের এবং ছাত্র শিবিরের এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে স্থানীয়ভাবে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। সবাইকে ধন্যবাদ। আগামীতে আরও কথা হবে।